আসসালামু আলাইকুম। আপনাদেরকে আবারও স্বাগত আমাদের জব ভোকাবুলারি সিরিজে। আজকে আমরা সলভ করতে যাচ্ছি গত 2019 সালে হয়ে যাওয়া এনএসএ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের ভোকাবুলারিগুলো। এই ভোকাবুলারিতে 3টা অংশ ছিল, 3 ধরনের প্রশ্ন ছিল। তো আমরা এই প্রথম ভিডিওটিতে প্রথম ধরনের যে প্রশ্ন যে ফাইন্ড দ্য অড ওয়ার্ড ফ্রম ইচ লিস্ট, এখানে 5টা প্রশ্ন ছিল এইটার আন্ডারে, এই প্রশ্নগুলো সলভ করব। তো প্রথম সেটটা ছিল এরকম যে ডালসেট, মেলিফ্লুয়াস, মেলোডিয়াস, রকাস আর হারমোনিয়াস। আমরা দেখব যে এই শব্দগুলোর মধ্যে কন্ট্রাস্ট কিরকম এবং আমরা কিভাবে একটা সেট থেকে অড ওয়ার্ডটা খুঁজে বের করতে পারি। আমরা প্রথমে দেখি ডালসেট শব্দটির অর্থটি কি। এটার অর্থ হচ্ছে সুমধুর, কানে শুনতে ভালো লাগে এমন কোনো শব্দকে আমরা ডালসেট বলতে পারি। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে হার ডালসেট ভয়েস মেড দ্য এন্টায়ার রুম ফল সাইলেন্ট ইন অ্যাডমাইরেশন। তার এত সুমধুর কণ্ঠ ছিল যেটা শুনে পুরো রুম হচ্ছে চুপ হয়ে গেল, মানে মুগ্ধ হয়ে চুপ হয়ে গেল। এরপর আমরা চলে যাই মেলিফ্লুয়াসে। মেলিফ্লুয়াস শব্দটির অর্থ কোনো কিছু মধুর স্বরে প্রবাহিত হওয়া, মানে এমন ধ্বনি যেটা শুনলে মনে হয় যেন মধু ঝরে পড়ছে। তো আমাদের যে এক্সাম্পলটা আছে এখানে তাকালে আমরা দেখব দ্য মেলিফ্লুয়াস সাউন্ড অফ দ্য ভায়োলিন ইকোড থ্রু দ্য হল। যে বেহালার যে মধুর সুরটা ছিল সেটা পুরো হলে প্রতিধ্বনিত হয়ে যাচ্ছিল। তো আমরা দেখতে পাচ্ছি ডালসেট এবং মেলিফ্লুয়াস অলমোস্ট একই অর্থ ধারণ করে। এরপর আসে মেলোডিয়াস, দেখতে পাচ্ছি আবারও একই ধরনের একটা শব্দ, অলমোস্ট সিনোনিমাস বলা যায়। মেলোডিয়াস শব্দের অর্থ সুরেলা অথবা সঙ্গীতময়। হি স্যাং আ মেলোডিয়াস টিউন দ্যাট লিফটেড এভরিওয়ানস মুড। সে এমন একটা সুরেলা সুর গাইলো যেটা সবার মন ভালো করে দিল। এর পরের শব্দটা দেখেন, রকাস, কর্কশ, কানে বাজে, মানে খুবই বাজেভাবে কানে এসে লাগতেছে এরকম কোনো জিনিসকে আমরা রকাস বলতে পারি। এক্সাম্পল সেন্টেন্সটার দিকে তাকালে দেখব দ্য রকাস লাফটার ফ্রম দ্য ব্যাক রো ডিসরাপ্টেড দ্য পারফরমেন্স। ধরেন কেউ পারফর্ম করতেছে এবং পিছন থেকে করে খুবই বাজে ধরনের একটা হাসি দিচ্ছে এবং সে তার ফলে কি হলো, পারফরমেন্সটা থেমে যাচ্ছে, যে মানে কিরকম কানে লাগতেছে, কানে এসে লাগে এরকম ব্যাপার স্যাপারকে আমরা বলতে পারি হচ্ছে রকাস। তো এর আগে আমরা খুবই 3টা ভালো ভালো জিনিস দেখে আসছি, যে সুরেলা, সুমধুর, আর এখানে এসে দেখতেছি যে কানে লাগে এরকম শব্দের কথা বলা হচ্ছে। আর আমাদের 5th অপশন ছিল হারমোনিয়াস, যেটা আবারও এমন একটা জিনিস যে সুরেলা বা প্রত্যেকটা ধ্বনি, ওখানে যতগুলো শব্দ হচ্ছে সবগুলোর মধ্যে সামঞ্জস্য আছে এরকম একটা ব্যাপার। হারমোনিয়াস আমরা হচ্ছে এফোর্ট বা কাজকেও হারমোনিয়াস বলতে পারি, যখন সবাই অনেক সুন্দর করে একসাথে একটা কাজ শেষ করতেছে ওইটাও হারমোনিয়াস ওয়ার্কফ্লো হইতে পারে। অথবা এমন কোনো সুরের ধ্বনি যেটা একসাথে আমাদের কানে সুমধুরভাবে বাজতেছে, এটাও হারমোনিয়াস হইতে পারে। তো এক্সাম্পলটার দিকে তাকালে আর একটু স্পষ্ট হব যে দ্য টিম ওয়ার্কড ইন আ হারমোনিয়াস রিদম লাইক আ পারফেক্ট অর্কেস্ট্রা। এখানে কিন্তু 2টা জিনিস আছে, যে অর্কেস্ট্রাতে যখন এক এক ধরনের বাদ্যযন্ত্র আলাদা আলাদাভাবে বাজানো হচ্ছে কিন্তু আমাদের কানে এসে একসাথে টিউনগুলো সেট হচ্ছে, শুনতে হারমোনিয়াসলি ভালো লাগছে, এবং ওই টিমটা এমনভাবে কাজ করছিল যে না ওরা হচ্ছে একটা অর্কেস্ট্রা, ওরা একটা পারফেক্ট অর্কেস্ট্রা। তাহলে আমরা এখন যদি একটা কন্ট্রাস্টিং টেবিলের দিকে তাকাই দেখব যেখানে 4টা শব্দ ডালসেট, মেলিফ্লুয়াস, মেলোডিয়াস অ্যান্ড হারমোনিয়াস, এরা সবাই অলমোস্ট একই অর্থ বহন করছে, কিন্তু রকাস শব্দটি পুরোপুরি অ্যান্টোনিম, এর অর্থ হচ্ছে কর্কশ, তাই এখানে অড ওয়ার্ড ছিল হচ্ছে রকাস। পরের প্রশ্নে চলে যাই। এই সেটে শব্দগুলো ছিল হচ্ছে ম্যাগনিফিসেন্ট, গ্লোরিয়াস, স্প্লেন্ডিড, আউটস্ট্যান্ডিং অ্যান্ড এভারেজ। আমরা এই শব্দগুলো মোটামুটি সহজ এবং আমরা সবাই জানি, তাও আমরা দেখে যাচ্ছি। ম্যাগনিফিসেন্ট অর্থ হচ্ছে খুবই চমৎকার, খুবই জাকালো, একদম আহামরি কোনো কিছু, যেমন তাজমহল। তাজমহল ইজ এ ট্রুলি ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট অফ লাভ। এটা হচ্ছে প্রেমের একটা মহিমান্বিত স্থাপনা, তো এটা হচ্ছে ম্যাগনিফিসেন্ট। এরপর আছে গ্লোরিয়াস। গ্লোরিয়াসের যে এক্সাম্পলটা আছে যে দ্য টিম সেলিব্রেটেড দেয়ার গ্লোরিয়াস ভিক্টোরি, তাদের গৌরবময় ভিক্টোরি, তাদের প্রাউড ভিক্টোরি, মানে খুবই আনন্দের সাথে সেটা সেলিব্রেট করতেছে। এবং আমি একটা বাংলাদেশ টিমের ছবি দিছি। আপনারা জানেন যে রিসেন্টলি আমাদের একজন প্লেয়ার, আমাদের সেকেন্ড প্লেয়ার হিসেবে টি20-তে সেঞ্চুরি করছে, তো এটাকে বলা যায় হচ্ছে গ্লোরিয়াস। এরপরে আমরা আসি স্প্লেন্ডিড। স্প্লেন্ডিড মানে দারুণ, চমৎকার, খুবই নাইস, খুবই অসাধারণ। দে হ্যাড আ স্প্লেন্ডিড ইভিনিং ফুল অফ লাফটার অ্যান্ড মিউজিক। তারা এত সুন্দর একটা সন্ধ্যা কাটাইছে হাসি সুরে পরিপূর্ণ। তো ওরকম একটা ইভিনিংকে বা ওইরকম একটা সময়কে আমরা বলতে পারি হচ্ছে স্প্লেন্ডিড। এরপর আসি আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং কি? অনন্য, অসাধারণ,
খুবই মানে সাধারণের বাইরে কোনো কিছু, আউটস্ট্যান্ডিং। তো এখানে কি এক্সাম্পল আছে, হার আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ওন হার দ্য বেস্ট অ্যাক্ট্রেস ওয়ার্ড। সে এত অসাধারণ অভিনয় করছে যে সে হচ্ছে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়ে গেছে। এবং আমাদের লাস্ট অপশন যেটা ছিল সেটা হচ্ছে এভারেজ, মানে সাধারণ, খুবই সাধারণ, মোটামুটি, মাঝারি, মানে হিজ পারফরমেন্স ওয়াজ এভারেজ, নট ব্যাড বাট নাথিং এক্সেপশনাল। খুব একটা খারাপ ছিল না, মোটামুটি ছিল, কিন্তু আবার খুব অসাধারণ, যে আমরা যেটা পড়েছি আউটস্ট্যান্ডিং, স্প্লেন্ডিড, ম্যাগনিফিসেন্ট, ওরকম কিছু ছিল না। ছবিটার দিকে তাকালে দেখবো যে খুব খারাপ না, রেড জোনে নাই, আবার টোটালি গ্রিন জোনও নেই, খুব টেনে 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 ইয়েলো জোনে আনার চেষ্টা করা হচ্ছে। তো এইরকম একটা ব্যাপারকে আমরা বলি হচ্ছে এভারেজ। তো কন্ট্রাস্টিং টেবিলটাতে আমরা দেখতে পাবো যে ম্যাগনিফিসেন্ট, গ্লোরিয়াস, স্প্লেন্ডিড, আউটস্ট্যান্ডিং এরা হচ্ছে একই ধরনের অর্থ বহন করছে, সবগুলো অর্থই মোটামুটি হচ্ছে এক্সেলেন্ট। অ্যান্ড এভারেজ শব্দটা কি, অর্ডিনারি, সাধারণ কোনো কিছু, তাই এটা হচ্ছে অড ওয়ার্ড। পরের সেটে যাই। পরের সেটে অবস্কিউর, লিম্পিড, অ্যাম্বিগুয়াস, ফেক আর হচ্ছে উইসপি। এখানে কিছু শব্দ কিন্তু আমাদের রেগুলার ইউজে নাই, তো এটা আমরা একটু ভালো মতো পড়ি। অবস্কিউর, এটা সিনিয়র অফিসার 22 ব্যাংকের যেটা, ওখানে অবস্কিউর এসেছিল, ওইটার সম্ভবত সিনোনিমাস ছিল হচ্ছে ডুবিয়াস। তো এটা ইম্পর্টেন্ট বলা যায়। এবং অবস্কিউর শব্দের অর্থ হচ্ছে অস্পষ্ট, দুর্বোধ্য অথবা অজানা, আমরা যেটা সম্পর্কে জানি না বা যেটা আমরা বুঝতে পারছি না অথবা দেখতে পারছি না, এরকম প্রত্যেকটা জিনিসকে আমরা অবস্কিউর বলতে পারি। His explanation was so obscure that no one could understand. সে এমনভাবে এক্সপ্লেইন করছে, এমনভাবে ব্যাখ্যা করছে যে ওইটা এতটা অস্পষ্ট অথবা দুর্বোধ্য ছিল, ওটাকে বুঝতেই পারে নাই, মানে কি বলছে কিছু বুঝলামই না, এরকম একটা ব্যাপার। তো আমরা এখানে যে ছবিটা দেখতে পাইতেছি যে একটা সূর্যকে মেঘ এসে ঢেকে দিচ্ছে, তাহলে এখানে কি ঘটতেছে, দেখার অস্পষ্টতা, যে আমরা দেখতে পারবো না এরপর সূর্যটাকে, ওইটাকে হচ্ছে অলমোস্ট ঢেকে দিচ্ছে, এটা হচ্ছে অবস্কিউর করা। এরপর আছে লিম্পিড। লিম্পিড শব্দ হচ্ছে জলের মতো স্বচ্ছ, এত বেশি পরিষ্কার যে সেটা জলের মতো, সেটা ভাবনা হতে পারে, সেটা ভাষা হতে পারে। যেমন she spoke in a limpid style that was easy to follow. সে এমনভাবে কথা বলছে, এত স্বচ্ছ ভঙ্গিতে কথা বলছে যে যেটা সহজেই বোঝা যাচ্ছিল। তাহলে কেউ যখন খুবই সুন্দর সহজ করে কিছু বুঝায় দেয়, আমরা বলতে পারি যে সে হচ্ছে লিম্পিড স্টাইলে আমাদেরকে বুঝাই দিচ্ছে। এরপরের এক্সাম্পল ছিল অ্যাম্বিগুয়াস, এক্সাম্পল না অপশন। এর অর্থ হচ্ছে দ্ব্যর্থবোধক, মানে একটা কথা, একটা জিনিস, একটা মতামত, এখানে হচ্ছে দুইটা অর্থ হইতে পারে, অস্পষ্ট, বুঝতে পারতেছি না। যেমন আমরা এখানে ছবিটা দেখলে সবচেয়ে স্পষ্ট হবো যে এটা একটা কন্টেন্ট যেটা সোশ্যাল মিডিয়া আমরা প্রায় দেখি। একজন একদিকে দেখে বলতেছে আরে এটা তো 9, আরেকজন অন্য দিক থেকে দেখে বলতেছে আরে না এটা তো 6। তাহলে কি ওদের মধ্যে একটা অ্যাম্বিগুয়াস মতামতের সৃষ্টি হয়েছে। তো এটার এক্সাম্পল এরকম ছিল যে দ্য সেন্টেন্স ওয়াজ অ্যাম্বিগুয়াস অ্যান্ড কুড বি ইন্টারপ্রিটেড ইন 2 ওয়েজ। আমি যে কথাটা বললাম ওই কথাটা হচ্ছে অ্যাম্বিগুয়াস ছিল, দ্ব্যর্থবোধক ছিল, দুইটা অর্থ ছিল এবং এটা দুইভাবে বোঝানো যাইতো। তো ব্যাপারটা কি, স্পষ্ট তো না, অস্পষ্ট একটা ব্যাপার। এরপর আসে ভেগ। ভেগ শব্দের অর্থ অস্পষ্ট। ভেগ খুবই হালকার উপর ঝাপসা করে কথা বলা, যেটারে বলে যে ভেগলি একটা কথা বইলা দিছি। তো হার ভেগ রেসপন্স ডিডন্ট ক্ল্যারিফাই এনিথিং। তাহলে আমি একটা কথা জিজ্ঞেস করলাম, সে এমন একটা ভেগ রেসপন্স দিল যে আমি কিছু বুঝলামই না, মানে তার ভেগ রেসপন্স আমাকে কিছুই ক্ল্যারিফাই করে দিল না। তো ভেগ মানে হচ্ছে অস্পষ্ট অথবা ধোয়াটে। লাস্টলি উইস্পি। উইস্পি মানে হচ্ছে হালকা ঝাপসা, এটাও এক ধরনের অস্পষ্ট, তবে এটা যে অস্পষ্ট কথা বা চিন্তা না, এটা হচ্ছে ধোয়ার মতো বা চুলের মতো বা মেঘের মতো হালকা ঝাপসা, উড়ে যাওয়া, ভেসে যাওয়া। এই ছবিটা মনে রাখবেন যে একটা হালকা মেঘের উপর একটা পরীর মতো মেয়ে ভেসে চলে যাচ্ছে, ঠিক আছে। উইস্পি যদিও অস্পষ্ট, তবে এখানে ঝাপসা হওয়াটা অন্য সেন্সে। A wispy cloud drifted across the blue sky. একটা হালকা মেঘ, একটা ঝাপসা মেঘ হচ্ছে নীল আকাশের মাঝ দিয়ে ভেসে চলে যাচ্ছে। এই গেল আমাদের হচ্ছে 5টা অপশন। আমরা কন্ট্রাস্টিং টেবিলের দিকে তাকালে দেখব যে অবস্কিউর, অ্যাম্বিগুয়াস, ভেগ এবং উইস্পি এদের প্রত্যেকের অর্থই অনেকটা একই ধরনের, যে ঝাপসা, আনক্লিয়ার, বোঝা যাচ্ছে না, এরকম কিছু একটা। তবে লিম্পিড শব্দের অর্থ ছিল হচ্ছে স্বচ্ছ বা পরিষ্কার, তাই লিম্পিডটা হচ্ছে এখানে অড ওয়ার্ড। পরের সেটে চলে যাই। প্ল্যাট্রি, সিগনিফিক্যান্ট, নেগলিজিবল, ইম্যাটেরিয়াল, ট্রিভিয়াল। এখানে প্রথম শব্দটা ভুল আসছে, এটা আসলে প্যালট্রি। প্যালট্রি, প্যালট্রি শব্দের অর্থ হচ্ছে
তুচ্ছ, নগণ্য, মানে কিছুই না, মানে কিছুই নেই, অলমোস্ট নাই বললেই চলে এরকম। যেমন এক্সাম্পলটা, হি ওয়াজ পেইড আ প্যালট্রি সাম ফর অল হিজ হার্ড ওয়ার্ক, মানে সে এত কাজ করছে তারপরও তাকে প্যালট্রি সাম অফ মানি দিছে, মানে খুবই অল্প পরিমাণ টাকা দিছে। এই যে দেখেন যে ফানেলের মধ্যে দিয়ে কোম্পানি অনেক টাকা কামাইতেছে, কিন্তু আলটিমেটলি লেবাররা বা এমপ্লয়িরা খুবই অল্প পরিমাণ টাকা পাচ্ছে। তো এটা আমরা বলতে পারি প্যালট্রি সাম অফ মানি। এরপর আসে সিগনিফিকেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, অনেক বেশি তাৎপর্যপূর্ণ কোনো কিছু। যেমন দিস ডিসকভারি ওয়াজ আ সিগনিফিকেন্ট স্টেপ ইন ক্যান্সার রিসার্চ। ইদানিং কালে এরকম একটা আবিষ্কার হয়েছে ক্যান্সার রিসার্চের ক্ষেত্রে, আমরা মানে অনেকটা দূর আগায় গেছি ইদানিংকার একটা আবিষ্কারের ফলে। তো এক্সাম্পলটা মাথায় চলে আসছিল। তো এটার মানে কি, যে ক্যান্সার রিসার্চ নিয়ে যে ডিসকভারিটা হয়েছে, এটা এই গবেষণা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল, একটা সিগনিফিকেন্ট অ্যাচিভমেন্ট ছিল। এখানে আরেকটা শব্দ আমরা শিখে ফেলতে পারি, যে ছবিতে দেখেন অনকোলজি রিসার্চ সায়েন্টিস্ট, মানে যারা ক্যান্সার নিয়ে কাজ করে, যে সায়েন্টিস্টরা বা যে রিসার্চাররা, তাদেরকে আমরা বলতে পারি অনকোলজিস্ট। এরপরের শব্দটা কি, নেগলিজিবল, অতি সামান্য, উপেক্ষাযোগ্য, নাই বললেই চলে, খুবই অল্প। The risk involved in the operation was negligible. যে অপারেশনটা করা হয়েছিল সেটা সার্জারি হইতে পারে অথবা সেটা কোনো কর্মকাণ্ড হইতে পারে, সে অপারেশনের যে রিস্কটা ছিল সেটা ছিল খুবই সামান্য, খুবই অল্প, নেগলিজিবল। পরের শব্দ ইম্যাটেরিয়াল, অপ্রাসঙ্গিক, গুরুত্বহীন, ম্যাটার করে না তাই ইম্যাটেরিয়াল। হিজ পার্সোনাল অপিনিয়ন ওয়াজ ইম্যাটেরিয়াল টু দ্য ফাইনাল ডিসিশন। তার যে ব্যক্তিগত মতামত ছিল এর চূড়ান্ত সিদ্ধান্তে তার কোনো ভূমিকাই ছিল না। দেখেন এই যে ডিসলাইক দেয়া রাখছে, যে এটা ম্যাটারই করে না, এটা ইম্যাটেরিয়াল ছিল। লাস্টলি ট্রিভিয়াল মানে খুবই ছোট্ট বিষয়, খুবই মামুলি বিষয়, তুচ্ছ, সাধারণ। এখানে কি দেওয়া আছে, যে দে আর্গুড ওভার আ ট্রিভিয়াল ইস্যু ফর আওয়ার্স। তারা একটা তুচ্ছ বিষয় নিয়ে ঘন্টা পর ঘন্টা ধরে তর্ক করছে, খুবই 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 ছোট কোনো বিষয় নিয়ে তারা হচ্ছে ঘন্টা পর ঘন্টা ধরে তর্ক করে যাচ্ছে। যেমন আজকে সকালে আমাদের রিক্সাওয়ালা ভাই, সে হচ্ছে খুবই ছোট একটা ইস্যু, তার দিকে কোনো খারাপভাবে তাকাইছে বা কিছু তার দিকে রেগে তাকাইছে, সেটা নিয়ে বিশাল ঝগড়া লাগাই দিছে। তো তারা কি করলো, তারা হচ্ছে খুবই ট্রিভিয়াল একটা ইস্যুতে একটা বড় ঝগড়া লাগাই দিল। ট্রিভিয়াল মানে হচ্ছে খুবই তুচ্ছ। এখন আমরা কম্পারেটিভ চার্টের দিকে তাকাইলে দেখবো যে প্যালট্রি, নেগলিজিবল, ইম্যাটেরিয়াল এবং ট্রিভিয়াল এর প্রত্যেকটার অর্থ হচ্ছে তুচ্ছ, মামুলি, গুরুত্বহীন বা নাই বললেই চলে, অর্থাৎ ইনসিগনিফিক্যান্ট। কিন্তু সিগনিফিক্যান্ট কথাটার অর্থ কি, সিগনিফিক্যান্টের অর্থ সিগনিফিক্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। তাই এটা হচ্ছে এখানে অড ওয়ার্ড। পরের সেট, ডিসকর্ড, কনফ্লিক্ট, ফ্রিকশন, ডিসপিউট, কনসেন্ট। এই প্রত্যেকটা ওয়ার্ড আমরা হচ্ছে রেগুলার লাইফে ইউজ করি, তবে এর মধ্যে অড ওয়ার্ডটা কিভাবে খুঁজে বের করছি, এটার কন্ট্রাস্টটা কি সেটা আমরা দেখবো, এবং এটাই আমাদের এই সেটের লাস্ট প্রশ্ন। ডিসকর্ড একটা অ্যাপ আছে আপনারা জানেন, আর ডিসকর্ডের মূল অর্থ হচ্ছে মতবিরোধ হওয়া, অমিল হওয়া, অশান্তি হওয়া। There was deep discord among the team members. এই টিমের যে মেম্বারগুলো আছে তার মধ্যে বিশাল ক্যাচাল, বিশাল ডিসকর্ড। দেখেন ছবিতে দেখা যাচ্ছে যে ক্যাচাল করতেছে, ঝগড়া করতেছে। তো দলের সদস্যদের মধ্যে গভীর মতবিরোধ ছিল। কনফ্লিক্ট একই অর্থ, সংঘর্ষ, বিরোধ, দ্বন্দ্ব। একটু ব্রডার সেন্সে ইউজ করতে পারেন, তবে অলমোস্ট একই কথা। The conflict between the two countries lasted for years. আপনারা দেখতে পাচ্ছেন যে কোন দুইটা কান্ট্রির ছবি আমরা দিছি, এবং এদের মধ্যে যে কনফ্লিক্টটা, এটা হচ্ছে বছরের পর বছর ধরে চলতেছে। এদের দ্বন্দ্বটা বছরের পর বছর ধরে চলেই যাচ্ছে। পরের অপশন ফ্রিকশন অর্থ আমরা ঘর্ষণ হিসাবে আমরা সায়েন্সে পড়ে আসছি, আমরা জেনারেলি জানি যে ফ্রিকশন ঘর্ষণ হওয়াটা। তবে এটা আমার রেগুলার লাইফে বা হচ্ছে আমরা কালচারালি কিভাবে ইউজ করি, এটার অর্থ হচ্ছে দ্বন্দ্ব বা মতভেদ হওয়া। আমরা একটু আগে যে ডিসকর্ড, কনফ্লিক্ট দেখে আসছি, তারই আরেকটা ভাই হচ্ছে ফ্রিকশন। There's some friction between the new manager and the staff. নতুন যে ম্যানেজারটা হয়েছে তার সাথে স্টাফদের একটা হচ্ছে ফ্রিকশন তৈরি হয়েছে, এটা আমরা বলতে পারি। এখানে আমরা ডিসকর্ডও বলতে পারতাম, এখানে আমরা কনফ্লিক্টও বলতে পারতাম। সিমিলারলি আমরা এখানে ফ্রিকশন ইউজ করতে পারবো। তো একটা ফ্রিকশন ছিল তাদের মধ্যে। ডিসপিউট মানে ঝগড়া হওয়া। আমরা ডিসপিউট দেখলে আমার বেশিরভাগ সময় মনে হয় ল্যান্ড ডিসপিউট, জমি জাতি নিয়ে ঝগড়া হওয়া। তো ওই জন্য এরকম একটা এক্সাম্পল দিছি যে দ্য ল্যান্ড ডিসপিউট হ্যাজ নট বিন রিজলভড ইয়েট। তাদের মধ্যে জমি জিরাত নিয়ে যে ঝগড়াটা ছিল, যে বিরোধটা ছিল, ওইটা এখনো রিজলভড হয় নাই, ওইটা এখনো মিটে যায় নাই। তো ডিসপিউট শব্দের অর্থ হচ্ছে বিরোধ, বিবাদ বা ঝগড়া। এবং লাস্টলি কনসেন্ট শব্দের অর্থ হচ্ছে
সম্মতি দেওয়া, কোনো কিছুতে সম্মতি দেওয়া, অনুমতি দেওয়া অথবা একমত হওয়া। She gave her full consent to the project plan. হয়তো তার সামনে একটা প্রজেক্ট নিয়ে প্ল্যান দেওয়া হয়েছে, একটা প্রকল্প দেওয়া হয়েছে, সে সেটা দেখে পূর্ণ সম্মতি জানিয়েছে, আরে এটা তো ঠিক আছে। যখন কেউ কিছু ঠিক আছে বইলা তার সহমত জানায় বা একমত হয় বা হচ্ছে ওটাতে পারমিশন দেয়, ওইটারে আমরা বলি হচ্ছে কনসেন্ট দেওয়া। তো কন্ট্রাস্টটা আমরা দেখি যে ডিসকর্ড, কনফ্লিক্ট, ফ্রিকশন, ডিসপিউট, এর প্রত্যেকটার অর্থই মোরলেস নেগেটিভ। কনফ্লিক্ট মিনিং, এটা হচ্ছে নেগেটিভ মিনিং দিচ্ছে, কিন্তু কনসেন্টটা হচ্ছে পজিটিভ মিনিং দিচ্ছে, এটা হচ্ছে অ্যাগ্রিমেন্ট বোঝাচ্ছে। এই জন্য এখানে অর্ডার হচ্ছে কনসেন্ট। অনেক থ্যাংক ইউ সবাইকে। আমরা পরবর্তী দুইটা পার্ট পরের ভিডিওতে আলোচনা করব।